আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা পরিবারের সকল সদস্যকে নিয়ে নিজ গৃহে ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের নিয়মিত অনলাইন পাঠদান কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের নীতিমালা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমি আমার ক্লাস উপস্থাপন করছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা যারা অনলাইনে আমার এই ক্লাস দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে এবং অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে বা কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে আমাকে নক করলে আমি সেখানে আবার বোঝানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আজকের যে নির্ধারিত অঙ্ক যেটি আমরা ক্লাসে করার জন্য বাছাই করেছি সেটাতে চলে যাব। তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই। কাজেই এই অধ্যায়টি খুব গুরুত্বের সাথে তোমরা চর্চা করবে। এই অঙ্কের একটা সুবিধা হচ্ছে, যদি 4টি রিকোয়ারমেন্ট থেকে থাকে তার মধ্যে তুমি যদি 2টির উত্তর পারো তাহলে 2টি অংশের জন্য তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে, এবং তুমি যদি 3টি সূত্র পেরে অঙ্ক করতে পারো 3টির নাম্বার পাবে। অর্থাৎ এই অঙ্কের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আলাদা আলাদা সূত্রের জন্য নাম্বার বিভক্ত থাকে। কাজে যতটুকু অঙ্ক সঠিকভাবে করবে ঠিক ততটুকু নাম্বার তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি প্রিয় শিক্ষার্থী, যেহেতু প্রতি বছরই এই অধ্যায় থেকে অঙ্ক থাকে, কাজে এই অধ্যায়টা আমাদেরকে খুব গুরুত্বের সাথে শিখতে হবে। এখানে সূত্রের ভিতরে অনেক সূত্র থাকে, এজন্য অনেকেই বিষয়টা সহজে শিখতে পারে না। তো তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে, তোমরা সূত্রগুলো বাসায় নিয়মিত চর্চা করবে, কারণ সূত্র যত বেশি প্র্যাকটিস করে তুমি মনে রাখতে পারবে, এই অধ্যায় থেকে তুমি তত সহজে প্রশ্নের উত্তর করতে পারবে। আর প্রিয় শিক্ষার্থী, গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম চ্যাপ্টারই আমরা শ্রেণী পাঠদান কার্যক্রমেই শেষ করেছিলাম। যেটুকু অধ্যায় বাকি ছিল সেটুকু আমরা অনলাইন ক্লাসে শেষ করে দেব। আশা করি খুব দ্রুতই আমার এই কোর্স সমাপ্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আজকের নির্ধারিত অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের অঙ্কের যে প্রশ্ন সেটি এখন আমি পাঠ করছি, তোমরা সকলে মনোযোগ দিয়ে বিষয়টি দেখো এবং শোনো। ফলোয়িং আর দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন অফ তামিম লিমিটেড। অ্যাকাউন্টস টাইটেল টাকা। ক্যাশ 20 লাখ, accounts receivable 20 lakh, inventory 30 lakh, accounts payable 20 lakh, bank overdraft 5 lakh, annual sales 1 crore 50 lakh, gross profit 60 lakh, net profit 30 lakh। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেয়া আছে, যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, অ্যানুয়াল সেলস, গ্রস প্রফিট, নেট প্রফিট। এই বিষয়গুলো কোয়েশ্চেনে দেয়া আছে এবং এর নিচেই আমাদেরকে যে সমাধান করতে হবে, ফাইন্ড আউট করতে হবে রিকোয়ার্ড, সেই রিকোয়ার্ডগুলো দেয়া আছে। রিকোয়ার্ডের ফার্স্টে দেয়া আছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওকে আমরা সংক্ষেপে চলতি অনুপাত বলে থাকি বাংলায়। তারপরে হচ্ছে গ্রস প্রফিট রেশিও 2 নাম্বার, সেটাকে আমরা বাংলায় বলে থাকি মোট মুনাফা অনুপাত। 3 নেট প্রফিট রেশিও, নিট মুনাফা অনুপাত। চতুর্থ ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, চলতি মূলধন অনুপাত। প্রিয় শিক্ষার্থী, এখানে 4টি অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। একটি হচ্ছে কারেন্ট রেশিও, একটি হচ্ছে গ্রস প্রফিট রেশিও, একটি হচ্ছে নেট প্রফিট রেশিও, আরেকটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। প্রিয় শিক্ষার্থী, পূর্বে যে ছক দেয়া আছে সেই ছকে যে প্রদত্ত তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলোর সহায়তায় আমাকে এই 4টি রিকোয়ারমেন্ট সম্পূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে
চারটি রিকোয়ারমেন্টের জন্য চারটি সূত্র অবশ্যই আমাদের আজকে অঙ্ক করানোর মাধ্যমে আমি দেখিয়ে দিব। সেই সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। অনেক সময় সূত্রের ভিতরে আবার সূত্র চলে আসবে, কারণ সূত্রের ভিতরে যে বিষয় থাকবে সেই বিষয়টা আবার আমাদেরকে সূত্রের সাহায্যে নির্ণয় করে আনতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আজকে এই প্রশ্নের আলোকে সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটি ছিল কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। কাজেই রিকোয়ারমেন্ট 1-এ আমি কারেন্ট রেশিওর সূত্র লিখেছি। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। প্রিয় শিক্ষার্থী, এবার মনোযোগ দিয়ে একটি বিষয় লক্ষ্য করো। আমি কিন্তু কারেন্ট অ্যাসেটসের ফিগার লিখেছি 70 লাখ, কারেন্ট লায়াবিলিটিসের ফিগার লিখেছি 25 লাখ। প্রিয় শিক্ষার্থী, কোয়েশ্চেনে কিন্তু কোনো জায়গায় কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস বের করা ছিল না। তাহলে এই যে 70 লাখ এবং 25 লাখ টাকা আমি এখানে বসিয়েছি, অবশ্যই সেটি আমাকে আবার সূত্রের মাধ্যমে বের করে নিয়ে আসতে হয়েছে, যেটি আমরা নিচে দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, কারেন্ট রেশিওর সূত্র হবে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে কারেন্ট অ্যাসেট আমরা বের করেছি 70 লাখ আর কারেন্ট লায়াবিলিটিস আমরা বের করেছি 25 লাখ। এবার 70 লাখ ডিভাইডেড বাই 25 লাখ করলে পাওয়া যাবে 2.8, আর (1)টা হচ্ছে সূত্র থেকে আসা, অর্থাৎ এই অঙ্কের কারেন্ট রেশিও বা চলতি অনুপাত হচ্ছে 2.8:1। 2.8:1, অর্থাৎ কারেন্ট রেশিও আমরা যেটি বের করেছি ভাগ করে পেয়েছি 2.8, আর সূত্রের 1 আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ প্রতিষ্ঠানে 1 অথবা 1:2.8 কারেন্ট রেশিও। তাহলে 2.8:1 হচ্ছে আমাদের কারেন্ট রেশিওর আনসার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এটা বের করব। কারেন্ট অ্যাসেট বের করতে গেলে চলতি যত সম্পদ থাকবে সে সকল সম্পদগুলো যোগ করতে হবে। তাহলে চলতি সকল সম্পদ যোগ করলে আমরা পাবো কারেন্ট অ্যাসেটস। প্রিয় শিক্ষার্থী, এখানে অঙ্কের মধ্যে যে প্রবলেমে যে কয়টা চলতি সম্পদ উল্লেখ করা আছে সে কয়টা চলতি সম্পদই এখানে আমাকে যোগ করতে হবে। এখানে প্রবলেমের কারণে অনেক সময় চলতি অ্যাসেটের কম বেশি হবে, কারণ এখানে আমাদের যে সম্পদটা প্রশ্নে নাই সে সম্পদটা তো আমরা এখানে দেখাতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, আমার প্রশ্নে 3টি চলতি সম্পদ ছিল। প্রথমটি হচ্ছে ক্যাশ, পরেরটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এর পরেরটি হচ্ছে ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি সংক্ষেপে A/R লিখেছি। প্রিয় শিক্ষার্থী, ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি। তাহলে কোয়েশ্চেনে ক্যাশ দেয়া আছে 20 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল দেয়া আছে 20 লাখ এবং ইনভেন্টরি দেয়া আছে 30 লাখ। এই 3টি বিষয় যোগ করলে পাওয়া যাবে 70 লাখ। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা পেয়েছি 70 লাখ। এবার কারেন্ট লায়াবিলিটিস। প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে কোয়েশ্চেনে যতগুলো চলতি দায় দেয়া থাকবে সবগুলো চলতি দায়কে যোগ করলেই আমরা কারেন্ট লায়াবিলিটিস পেয়ে যাব। এই অঙ্কে 2টি কারেন্ট লায়াবিলিটিস আমরা পেয়েছি, একটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অপরটি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, এটি প্রতিষ্ঠানের জন্য দায়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কোয়েশ্চেনে দেওয়া আছে 20 লাখ প্লাস ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 5 লাখ, দুটো যোগ করলে হবে 25 লাখ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কারেন্ট অ্যাসেট বের করে নিয়েছি 70 লাখ এবং কারেন্ট লায়াবিলিটিস বের করে নিয়েছি 25 লাখ। এটি আমরা কিন্তু রিকোয়ারমেন্ট 1-এ বসিয়ে কারেন্ট অ্যাসেট 70 লাখ এবং কারেন্ট লায়াবিলিটিস 25 লাখ এটি বসিয়েছি এবং এটাকে ভাগ করে আমরা কারেন্ট রেশিও পেয়েছি 2.8:1। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি কারেন্ট রেশিও বা চলতি অনুপাত নিয়ে আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, কারণ চলতি অনুপাত বা কারেন্ট রেশিও বের করতে হলে আমাকে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে, আর কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো আমরা যে প্রবলেম দেওয়া থাকবে সে প্রবলেমের ছক থেকে সবগুলো চলতি সম্পদকে একসাথে যোগ করলে কারেন্ট অ্যাসেট পাবো, সবগুলো চলতি দায়কে একসাথে যোগ করলে কারেন্ট লায়াবিলিটিস পাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আমরা রিকোয়ারমেন্ট 1 কারেন্ট রেশিও বুঝতে পেরেছি। এবার চলে যাই দ্বিতীয় রিকোয়ারমেন্ট, গ্রস প্রফিট রেশিও। প্রিয় শিক্ষার্থী, গ্রস প্রফিট রেশিওকে আমরা সংক্ষেপে বলে থাকি মোট মুনাফা অনুপাত।
এই গ্রস প্রফিট রেশিওর সূত্র হচ্ছে গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, গ্রস প্রফিট রেশিওর সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। গ্রস প্রফিট আমার কোয়েশ্চেনে দেয়া আছে 60 লাখ এবং অ্যানুয়াল সেলস যেটি দেয়া ছিল সেটি হবে সেলস। অ্যানুয়াল সেলস কোয়েশ্চেনে দেয়া আছে 1 crore 50 লাখ। সো আমরা গ্রস প্রফিটে বসাবো 60 লাখ আর সেলসে বসাবো অ্যানুয়াল সেলসের যে অ্যামাউন্ট 1 crore 50 লাখ। কাজেই 60 লাখ ডিভাইডেড বাই 1 crore 50 লাখ ইন্টু 100 ইজ ইকুয়াল টু 40%। গ্রস প্রফিট রেশিও হবে 40%। প্রিয় শিক্ষার্থী, এখানে পার্সেন্ট লেখার উদ্দেশ্য হচ্ছে সূত্রে ইন্টু 100 আছে, আর যেখানেই ইন্টু 100 সেখানেই পার্সেন্টেজ লিখতে হয়। তাহলে আমাদের মোট মুনাফা অনুপাত হলো 40 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় গ্রস প্রফিট রেশিও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নেট প্রফিট রেশিওতে। নেট প্রফিট রেশিওর সূত্র হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, নেট প্রফিট রেশিওর সূত্র হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। কোয়েশ্চেনে নেট প্রফিট দেয়াই আছে 30 লাখ এবং অ্যানুয়াল সেলস দেয়া আছে 1 crore 50 লাখ। তাহলে আমরা নেট প্রফিটে বসাবো 30 লাখ, সেলসে বসাবো 1 crore 50 লাখ ইন্টু ফর্মুলার 100। এবার 30 লাখ ডিভাইডেড বাই 1 crore 50 লাখ ইন্টু 100 করলে পেয়ে যাব 20%। তাহলে নেট প্রফিট রেশিও 20%, যা বাংলায় বললে হবে নিট মুনাফা অনুপাত 20 ভাগ। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় নিট প্রফিট রেশিও আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের সবশেষ যে রিকোয়ারমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সেটিতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। প্রিয় শিক্ষার্থী, ইতোপূর্বে আমরা 1 নাম্বার ফর্মুলাতেই কিন্তু কারেন্ট লায়াবিলিটিস বের করে রেখেছি, সেখান থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিসের মান বসিয়ে দিব। আর এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের উপরে সূত্রে আছে, এখন ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু কোয়েশ্চেনে দেয়া নেই। তাহলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? ওয়ার্কিং ক্যাপিটাল আমাদেরকে বের করে নিতে হবে। আমরা চাইলে নিচে ওয়ার্কিং ক্যাপিটাল আলাদা সূত্রের মাধ্যমেও দেখাতে পারি, আবার দ্বিতীয় লাইনে ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা লিখেও অঙ্কটির সমাধান করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যে ফর্মুলা রয়েছে সেটি ইউজ করব এখানে। এজন্য আমরা দ্বিতীয় লাইনে লিখেছি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটস মানে চলতি সম্পদগুলো থেকে চলতি দায় বাদ দিলেই আমরা পেয়ে যাব চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে কোয়েশ্চেনে কারেন্ট অ্যাসেটস আমরা বের করেছিলাম 1 নাম্বার রিকোয়ারমেন্টে 70 লাখ, মাইনাস কারেন্ট লায়াবিলিটিসও আমরা বের করেছিলাম 25 লাখ। আর নিচে তো কারেন্ট লায়াবিলিটিসের মান আছে, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে, কাজে কারেন্ট লায়াবিলিটিসের মান বসাবো 25 লাখ। এবার আমরা 70 লাখ থেকে 25 লাখ যদি মাইনাস করে দেই তাহলে পাবো 45 লাখ। আর নিচে আমাদের কারেন্ট লায়াবিলিটিস রয়ে গেছে 25 লাখ। এবার এই 40 লাখ ডিভাইডেড বাই 45 লাখ ডিভাইডেড বাই 25 লাখ যদি করি তাহলে আমরা পাবো 1.8। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আমরা বের করেছি 1.8। যেহেতু এখানে রেশিওর অঙ্ক করছি, এখানে রেশিওর ভিত্তিমানটা আমাদের দিয়ে দিতে হবে, কাজে আমরা উত্তরে লিখব 1.8:1। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, যেহেতু এটা অনুপাতের অঙ্ক, এখানে ভিত্তিমানটা দেয়া থাকতে হবে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও হবে 1.8:1। এই যে দুটো গোল গোল চিহ্ন দেওয়া আছে, এটাকে ইংরেজিতে বলা হয় ইস্টু, বাংলায় যদি বলি তাহলে বলতে হবে অনুপাত। তাহলে আজকের এই অঙ্কে আমরা কারেন্ট রেশিও পেয়েছি 2.8:1, গ্রস প্রফিট রেশিও পেয়েছি 40%, নেট প্রফিট রেশিও পেয়েছি 20%, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও পেয়েছি 1.8:1। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে আমরা 4টি সূত্র
ভালোভাবেই শিখতে পেরেছি। এই সূত্রগুলো এখন তোমরা মুখস্থ করবে এবং বাসায় এই সূত্রগুলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ আমার এই অনলাইন ক্লাস মনোযোগ সহকারে দেখেছো, আশা করি তোমরা এই 4টা সূত্র খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে জানালে আমি তোমাদেরকে আবার বোঝানোর ব্যবস্থা করব। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখেছো, তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, এই মহামারী পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আমরা কেউ যাব না। তো প্রিয় শিক্ষার্থী, ইনশাল্লাহ পরবর্তীতে আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।